এই দে ওরিয়াটা দিলে ওরিয়া দেখতে দিলে ওরিয়া হ্যাঁ মেনুটা কই এটা দিলে কই 5 নাম্বার টি ফ্যাটি অ্যাসিড অ্যাসিড পেলাম ডিরেক্ট প্রসিডিউরে চলে যান determination of iodine. দেখেন এখানে আমাদের কি কি লাগতেছে ফেনপথলিন ইন্ডিকেটর ডিজল 2 গ্রাম ফেনপথলিন প্রসিডিউরে তো আছে নাকি আচ্ছা 2 গ্রাম ফেনপথলিন ইন্ডিকেটর পাউডার ইনটু 100 ml ইথানল এন্ড মিক্স অয়েল বাই শেকিং আমরা যে ইন্ডিকেটরগুলো তৈরি করি বেশিরভাগই হচ্ছে কি অ্যালকোহলে তৈরি করা হয় হ্যাঁ তো এখানে ওরা বলে দিয়েছে যে 2 গ্রাম নিয়ে 100 ml এর ইথানলের সলিউশন তৈরি করার জন্য আমরা আগে ওই যে ভলিওমেট্রিক ফ্লাক্সে ফার্স্ট সেমিস্টারে সলিউশন তৈরি করছি না জাস্ট 2 গ্রাম ইথানল মাপবো ভলিওমেট্রিকে ফানেল দিয়ে দিব দেওয়ার পরে কি করব এখানে 100 ml এর ইথানল সলিউশন দিয়ে ভলিউমটা 100 করে দিব ব্যালেন্সে 2 গ্রাম মাপার পরে এটার ভিতরে একটা ফানেল দিয়ে যদি দেয় ফানেল তো চিনি সবাই হ্যাঁ দেওয়ার পরে জাস্ট ভলিউমটা এই যে 100 পর্যন্ত ইথানল দিয়ে তৈরি করব আমরা সলিউশন তৈরি করি পানি দিয়ে যে কোনো একটা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি 2% হয় 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এটার ভিতরে দেওয়ার পরে কি করি ডিস্টিল ওয়াটার দিয়ে ভলিউম 100 পর্যন্ত করে শেক করে মিক্স করি আর ইন্ডিকেটরগুলোতে ইথানল বা অ্যালকোহল ইউজ করা হয় তাহলে 2 গ্রাম মেজার করে নেওয়ার পরে ইথানল দিয়ে ভলিউমটা 100 ml করব আর 3/4 হওয়ার পরে আগে ভালো করে মিক্স করব তারপরে ভলিউমটা 100 করব সলিউশন যেভাবে তৈরি করি আর কি হ্যাঁ তো পেনিসিলিন আমাদের তৈরি করা আছে এটা তৈরি করব এরপরে এখানে লাগতেছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড আর অক্সালিক অ্যাসিড 100 ml ইথানলের ভিতরে কি সরাসরি 2 গ্রাম ফেনপথলিন দিয়ে দেব আগে 2 গ্রাম দিব তারপরে 100 ml সলিউশন তৈরি করব সলিউশনের ক্ষেত্রে আগে সলিউট দেই না অ্যাসিডের ক্ষেত্রে হালকা আগে আমরা সলভেন্ট দিয়ে দেই কারণ কি অ্যাসিডের ভিতরে পানি দেয় না পানির ভিতরে অ্যাসিড দেয় সেই জন্য রিঅ্যাকশনটা করার জন্য আর এখানে হচ্ছে কি আমরা আগে তো সলিউট দিব সলিউট দিয়ে এরপরে যখন ফানেলে দিব ফানেলের মধ্যে তো সলিউটটা অনেক সময় লেগে থাকে এরপর আস্তে আস্তে সলভেন্ট দিয়ে ভলিউমটা 100 করব না এখানে লাগতেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং অক্সালিক অ্যাসিড এখানে মূলত অক্সালিক অ্যাসিডের আমাদের এই প্রসিডিউরে তেমন কোনো কাজ নাই অরিজিনাল যে আমাদের টাইট্রেশন বা হচ্ছে আমরা অ্যাসিড ভ্যালু বের করব সেখানে আমাদের অক্সালিক অ্যাসিডের কাজ নাই আমাদের কাজ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বেস এটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমরা ওই অক্সালিক অ্যাসিড ইউজ করব আমরা যখন টাইট্রেশন করছিলাম না তখন আমরা দুই রকম সলিউশন তৈরি করছিলাম বারবার বলছিলাম যে মানে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একটা অ্যাসিডকে টাইট্রেশন করব হাইড্রোক্লোরিক অ্যাসিডকে এখন দুইটাই কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তো আমি ভ্যালু বের করব সেটা যা আছে তাই কিন্তু আমার সোডিয়াম হাইড্রোক্সাইড এখন কতটুকু আছে কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সগুলো কি করে তাদের হচ্ছে রেখে দিলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার স্ট্রেন্থ চেঞ্জ করে অথবা আমাদের হচ্ছে লাইটের সাথে যে এই কেমিক্যালগুলো রিঅ্যাকশন করে সে হচ্ছে লাইটের সাথে রিঅ্যাকশন করে তার স্ট্রেন্থ চেঞ্জ করে ফেলায় না তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সগুলো আমি যখন ইউজ করব তখন প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স দিয়ে দেখতে হবে যে তার বর্তমান স্ট্রেন্থ কতটুকু আছে সাপোজ আমি 0.1 নরমাল পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছি যদি এটা মানে অক্সালিক অ্যাসিড হইল তাহলে আমি শিওর থাকতাম যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব একটা নাই তাহলে আমি তাকে অক্সিডাইজ যে স্ট্যান্ডার্ডাইজ করার কোনো দরকার ছিল না কিন্তু যখন আমি একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ইউজ করতেছি পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তখন এটার স্ট্রেন্থ চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই কারণে সেটারই ইউজ করার আগে আমরা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স বেস হইলে অ্যাসিড দিয়ে করব অ্যাসিড হইলে বেস দিয়ে করব তাকে আগে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যে তার বর্তমান স্ট্রেন্থ কতটুকু আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনটা তৈরি করব সেটাকে ইউজ করার জন্য আমরা আগে তার স্ট্রেন্থটা যেহেতু সেই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স তার স্ট্রেন্থটা আগে আমরা প্রাইমারি একটা অ্যাসিড দিয়ে ডিটারমাইন করে দিব যে তার বর্তমান স্ট্রেন্থ তার কতটুকু আছে তাহলে আমরা ওই ক্যালকুলেশনের সময় তার যে স্ট্রেন্থ আমি তৈরি করছি সেটা ধরবো না আমি স্ট্যান্ডার্ডাইজ করে যে স্ট্রেন্থটা পাইছি যে অ্যাকুরেটলি সে এটাতে আছে আমি সেটা
ইউজ করব। সাপোজ আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে 0.1 নরমাল তৈরি করছি, আমি স্ট্যান্ডার্ডাইজ করে দেখলাম যে 0.12 আছে, অরিজিনাল হচ্ছে এটাই। আমি যখন পরবর্তী ক্যালকুলেশন করব, আমি এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের স্ট্যান্ড 0.1 যেটা আমি তৈরি করছি সেটা ধরবো না, যেটা আমি ক্যালকুলেশন করে স্ট্যান্ডার্ডাইজ করে পাইছি যে তার স্ট্যান্ড এতটুকু আছে, আমি সেটাই ইউজ করব। বুঝা গেছে? তাহলে আমাদের অক্সালিক অ্যাসিডের কাজই হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, ঠিক আছে না? তো এই যে 0.1 নরমাল পটাশিয়াম হাইড্রোক্সাইড 250 ml এর জন্য বলছে না, এটা আমরা চাইলে ওই যে SMB/1000 একটা সূত্র আমরা ইউজ করতাম না সলিউশন তৈরি করার জন্য। 0.1 নরমাল, এখানে তো দিয়ে দিয়েছে, দেখেন পটাশিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট কত, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, পটাশিয়ামের কত 39 নাকি 39 না 39.5 মনে হয়, হ্যাঁ কত হয় 40 আর 16 56.5 হয় না? 0.1 নরমাল পটাশিয়াম হাইড্রোক্সাইড কত 250 ml, এই তো। এখানে আমাদেরকে বলে দিছে যে এত গ্রাম নিয়ে 250 ml এর ভলিউমেট্রিক ফ্লাক্স, ওই যে আগে যেরকম বলছি এবার নিব 250 ml নিয়ে 1.40 একটা ফানেল নেই, 1.40 গ্রাম মাইপা এখানে দেওয়ার পরে তারপরে ওয়াটার দিয়ে কি ভলিউমটা 250 করে দিলে হয়ে গেছে না? হ্যাঁ। কিন্তু এখানে ডাইরেক্ট দিয়ে দিছে যে এত গ্রাম নিয়ে 250 ml এর ভিতরে দিলে হয়ে যাবে। তো আমরা বলছি কি এটা আমরা অন্যভাবে করতে পারি। আমরা আগে বলছি নাকি SMB/1000, এটা কি ওয়েট বাই করব, কত গ্রাম লাগবে নাকি? সিস্টেম কত 0.1, মলিকুলার ওয়েট 56.5, ভলিউম বানাবো কত 250। এটা দিলে আমরা কত গ্রাম লাগবে ওইটা অটোমেটিক পাই যাব নাকি? আমরা দুইটা, এটা তো হচ্ছে ডাইরেক্ট চাপ দিয়ে দিছে সহজের জন্য, যেহেতু ক্যালকুলেশনগুলো লেন্দি, কিন্তু যখন আপনি ল্যাবে করবেন তখন অবশ্যই ওই সূত্র দিয়ে আপনি যত ml তৈরি করবেন তত ml এর জন্য কতটুকু লাগবে সেটা বের করে নেবেন, ঠিক আছে? অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে একই রকম 0.1 নরমাল অক্সালিক অ্যাসিড SMB/1000 এ বসান। অক্সালিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত 90 নাকি 416 কত 464, হাইড্রোজেন 2টা প্লাস কার্বন আছে 2টা নাকি কত হয় 96 আর এখানে 90 সাইডে আর পিছে কত 80, 4 4 8 8 2 10 90 কেমন 90। তো একই রকম এখানে কত বসাইবেন 90 200 ml 0.1 নরমাল, ঠিক আছে? তাহলে আমরা দুইটা সলিউশন তৈরি করা হয়ে গেছে। এই যে ফানেল কি রকম, আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড মাপলাম, এটা তো খালি থাকবে, কেমন খালি থাকলে আমি জাস্ট ফানেলটা দিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে দিলাম, দেওয়ার পরে পানি দিতে 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 ভলিউম কত 250 করলেই হয়ে গেছে। তবে মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে সলিউশন আনে কি করে কনিকেলে বানায়, কেমন এটা একবারে মারাত্মক জঘন্য ভুল। সলিউশনের এই যে এটাতে যদি তৈরি করেন, এটা সারফেস এরিয়া অনেক বেশি না, চ্যাপ্টা না, এখানে আপনার একটু যদি ইমব্যালেন্স হয় তাহলে কি ভলিউম অনেক, আর এটার মাথাটা চিকন করা হয়েছে এই জন্য যে একটু যদি ইমব্যালেন্স হয় খুব একটা পার্থক্য হবে না, চিকন মাথা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড কেমন, এটাকে আমরা এই যে অক্সালিক অ্যাসিড দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করব। এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, তার নরমালিটি এতই আছে 0.1 নরমাল আছে, কারণ আমি বিলিভ করি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্সগুলো সহজে তার স্ট্যান্ড চেঞ্জ করে না। তাহলে আমরা এটা ঠিক আছে, এটা তো আমাদের 0.1 নরমাল আমরা তৈরি করছি পটাশিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স কালকে তৈরি করে রাখছি, তার স্ট্রেন্থ চেঞ্জ হইতে আমরা আজকে দেখবো যে তার স্ট্রেন্থ কতটুকু আছে। যেহেতু দুইটাই 0.1 নরমাল, তার 1 ml কে ডিজলভ করতে ডিসোসিয়েট করতে তার কত ml লাগবে 1 ml লাগার কথা। এখন যদি বেশি কম লাগে ওটা ওই S1B1 এর সূত্রে পালাইলে আমরা কি অটোমেটিক পাই যাবো যে এর স্ট্রেন্থ কতটুকু। তো আমরা নরমাল টাইট্রেশন করি, ইন্ডিকেটর আনা কানেক্ট করি দিচ্ছি ভাইয়া। আমরা সবই তৈরি করে নিব, কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স যখন তৈরি করব তখন তার স্ট্রেন্থ ওইটাই থাকবে, কারণ সে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড।
পরীক্ষার কোশ্চেন স্যার যখন করবে তখন বলতে পারবো, বাট সলিউশন তৈরি করা তো বুঝছেন। অক্সালিক অ্যাসিড SMB/1000-এ বসাই যতটুকু লাগবে ততটুকু নিয়ে ভলিউম ততটুকু করে দিবেন, বুঝেন নাই? কিন্তু অক্সালিক অ্যাসিডটা আপনাকে আর স্ট্যান্ডার্ডাইজ করা লাগতেছে না, কারণ হচ্ছে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, বুঝেন নাই? আর এটাও আপনি তৈরি করবেন, কিন্তু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, তাই এটাকে প্রাইমারিটা দিয়ে স্ট্যান্ডটা বের করে নেবেন। বুরেট ইউজ করার ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার, আচ্ছা বুরেট ইউজ করার ক্ষেত্রে তো জানি, কথা বলার দরকার নেই, তাও বলি। বুরেটে যা আছে তা আগে ফালাই দিব, তারপরে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করবো। ওয়াশ করার পরে যেটা আমি বুরেটে দিব আবার তা অল্প একটু দিয়ে সেটা দিয়ে একটু রিন্স করে নিব, তাহলে এনভায়রনমেন্টটা আমি যেটা ইউজ করবো তারই হয়ে যাবে। হ্যাঁ, কারো বুঝতে সমস্যা হলে বলি। দুটা খাতা নিয়ে যেখানে পান নিয়ে আসেন, সিগনেচার না করা থাকলেও সমস্যা নেই। ডিস্টিল ওয়াটার এখন আমরা বেসটার উপরে দেই নাকি, যে 10 ml কে নিউট্রালাইজ করতে তার কত ml লাগার কথা, ডিসোসিয়েট করতে তার 10 ml লাগার কথা, কিন্তু আমরা দেখবো যে তার কত ml লাগে, তখন আমরা তার ডিসটেন্স বের করতে পারবো। অক্সালিক অ্যাসিড নিচে নিচ্ছি আমরা, উপরে বেশ সমস্যা নেই, আপনি যেটাই উপরে দেন এখানে খুব একটা ইফেক্ট পড়বে না। সাপোজ যদি আপনার মনে হয় যে আমার অক্সালিক অ্যাসিড 10 ml কে ডিসোসিয়েট করতে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড কত 13 ml লাগতেছে, এখন নিচে যদি আপনি অক্সালিক অ্যাসিড নেন তাহলে উপর থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড কত লাগবে, 13 ml লাগবে। আর নিচে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড নেন তাহলে তার স্ট্রেন্থ থেকে ওটা স্ট্রং, ওটা আরো কম লাগবে না, উল্টা হয়ে যাবে আর কি। পটাশিয়াম হাইড্রোক্সাইড সবসময় কি লাগবে, বেশি লাগবে নাকি, যেহেতু তার স্ট্রেন্থ ওটা থেকে কম। নিচে যদি আমি কি অক্সালিক অ্যাসিড 10 ml নিই, এটা যদি 13 ml লাগে তাহলে তার 10 ml এর স্ট্রেন্থ এটা 13 ml এর স্ট্রেন্থের সমান, তাহলে স্ট্রেন্থ কার বেশি, অক্সালিক অ্যাসিডের বেশি না, সেটা কম লাগবে। 10 ml এর সাথে লাগছে কত, 13। আবার নিচে যদি আমি এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড 10 ml নেই, তাহলে অক্সালিক অ্যাসিড আরো কম লাগবে, 8 ml 7 ml লাগবে, কারণ তার স্ট্রেন্থ কি বেশি না। তো যেটাই উপর নিচে দেন মোল টু মোল তো রিঅ্যাকশন করবে নাকি, ওটাতে তেমন একটা ইফেক্ট পড়ে না। তারপরেও কিছু কিছু জায়গাতে বেস উপরে দেওয়ার জন্য বলা আছে, হ্যাঁ, ওটা সমস্যা নাই। পটাশিয়াম হাইড্রোক্সাইড উপরে নিচে তাহলে ট্রাকটেশন 3 বারের জন্য আমরা নিচে কি অক্সালিক অ্যাসিড, উপরে কি দিছি পটাশিয়াম হাইড্রোক্সাইড, নিচে এবার 3টাতে অক্সালিক অ্যাসিড 10 ml করে নেই নাকি। নরমাল ট্রাকটেশন প্রথম সেমিস্টারে যেভাবে করছেন। উপরে তো কতটুকু লাগবে জানি না, বুলেট যখন দিবে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল কতটুকু লাগে সেটা আমরা বের করব। আর নিচেরটা আমরা জানি, হ্যাঁ, এই যে 10 ml অক্সালিক অ্যাসিড। কারো বুঝতে সমস্যা হলে ভাই বলি, সমস্যা নাই, তো লাগলে আবার রিপিট করবো। ইথানল বাইর করা 50 ml একটা মেজারিং সিলিন্ডার দিছি আর 250 একটা ইয়ে দিছি, ওগুলো বাইর করে রাখি। 250 কনিক্যাল 50 মেজারিং সিলিন্ডার।
তাহলে এই 10 ml গুলাকে এখন যদি আমরা ইন্ডিকেটর দেই, এটা কি অ্যাসিড না বেস? অক্সালিক অ্যাসিড নাকি? অ্যাসিডে ফেনফথ্যালিন কি কালার দেয়? হ্যাঁ, নীল কালারলেস। কালারলেস। এই কারণে দেওয়ার আগে জিজ্ঞেস করছি। তাহলে বুরেট থেকে যখন আমরা ভাইয়া, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কোনো কিছু নিয়ে সমস্যা নেই। শরীর ব্যাপার তো গোসল অপারেশনের পরে সমস্যা, আগেই করে যেতে পারেন আর কি। আজকে পরে আর গোসল আজকে কি আগামী কয়েকদিন গোসল পুরা করতে পারবো না। সমস্যা নেই, না না কোনো সমস্যা এটা নেই। ব্যাগ না না, তোমার পরপরই ব্যাগ শুরু করবে। ব্যাগটা ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে ভাইয়া, ব্যাগ ফ্লাক্স থেকে পড়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটা আছে অ্যাসিডিক, যেহেতু কি অক্সালিক অ্যাসিড না, আমরা যখন বেস দিব, যখন এটা 5 ড্রপে কালার চেঞ্জ করবে তখন হয়ে যাবে কি বেসিক। 5 ড্রপে যখন আমরা এই যে ইন্ডিকেটর দিয়ে কাজ করছি না আগে, যখন টাইট্রেশন করতাম, এখন আছে অ্যাসিডিক, ড্রপ বাই ড্রপ ইউজ করব। ইনিশিয়াল পয়েন্ট কত আছে? 4.9। মানে এই 10 ml কে পিঙ্ক কালার আনার জন্য, মানে স্লাইটলি অ্যাসিডিক করার জন্য বা হচ্ছে pH 7 করার জন্য আমার এই বেসটা কতটুকু লাগতেছে আমরা সেটা মেজার করব। সেটা মেজার স্ট্যান্ড বাইর করতে পারবো না। তো শুরু করি। কি কালার হবে ওটা দিলে? পিঙ্ক কালার। বেস হইলে পিঙ্ক কালার, যেহেতু অ্যাসিডিকে সে কালারলেস থাকে, বেসিকে পিঙ্ক কালার দেয়। Pink color। যখন সে পিঙ্ক কালার দিবে তখন আমরা রিডিং দেখবো যে কত ml লাগছে। কেমন? যেটা যেখানে পড়ে এখানে অলরেডি পিঙ্ক কালার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, না যেখানে পড়ে ওইখানে তো ডিরেক্ট কনসেন্ট্রেটেড বেস পড়ে না। আচ্ছা এক ফোঁটা করে ফালাইতে হবে আর এক ফোঁটা করে ফালাইতে হবে। ট্রাকটেশন যেভাবে করছি আর কি, নর্মাল ট্রাকটেশন। এই ফুল যখন হয়ে যাবে তখন না যখন এভাবে শেক করলে দেখা যাবে পুরাটার কালারই পিঙ্ক কালার। পিঙ্ক কালার। দিলে ভালো, একটা সাদা কিছু নিচে দিলে কালার চেঞ্জ বুঝবেন না, সমস্যা নেই। সাদা অভিজ্ঞ হয়ে গেলে অটোমেটিক বোঝা যাচ্ছে। সাদা সাদা কাগজ আছে না? উপরের দিকে দেখার দরকারই নাই, উপরে যা লাগার লাগুক, আমার এখানে কালার চেঞ্জ কখন হচ্ছে সেটা দেখে পরে উপরে তাকাবো যে কতটুকু লাগছে। হ্যাঁ, পিঙ্ক কালার তো দেখা যাচ্ছে এখান থেকে। যখন চেক করা বন্ধ করবেন তখন যদি চলে যায় দেখা যায় তাহলে না। হবে না। ওখান থেকে পড়ার সময় ওখানে দেখা যায়। তো পড়লে তো ডিরেক্ট পুরোটা আমরা এটা কালার পড়লে যে জায়গাতে পড়ে ওখানে রিঅ্যাকশন হয় না, হ্যাঁ। সেই জন্য হয়ে যায়। এটা সহজে বোঝা যায়। আর বেশি লাগবে না, আর হয়ে যাবে, বোঝা যায়। যখন কাছাকাছি হয়ে যাবে তখন দেখবেন এক ফোঁটা দিলেই, এই যে এখন আরো বাড়তেছে না, লাগতেছে। আস্তে আস্তে এক ফোঁটা দিলেই হঠাৎ। অনেকে কি জোরে দেয়, তখন আপনি এইখানে কিন্তু এক ফোঁটাতেই অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে। আর কালার চেঞ্জের জন্য শেষের দিকে একবারে স্লো, ড্রপ বাই ড্রপ। একদম পিঙ্ক হয়ে যাবে। পিঙ্ক হয়ে গেছে। এই আরেকটু আসছে আরেক হয়ে গেছে। কততে আসছে? কমই তো লাগছে, এটা রেস্টুরেন্ট আরো বেশি দেখি। 5 ছিল, 4.9 ছিল না, 12.5। তাহলে ওইটা রেস্টুরেন্ট এখন বেশি। ফাইনাল রিডিং হবে 12.5 সেটা তো বানানোর ভুল হইতে পারে, অথবা তার সে কনসেন্ট্রেশন বাড়াই ফেলছে, যে কোনো ভাবে হইতে পারে। আমরা এখন যা পাবো তাই। হ্যাঁ? ঠিক আছে, ডিফারেন্স আমরা আরেকটা করি, এভারেজ করবো 3বার করে। এটা কি স্ট্যান্ডার্ড পড়ার জন্য একবার আপনার যে কোনো একটা ভুল হইতে পারে, অথবা হচ্ছে আপনার দিতে হইতে পারে, অথবা রিঅ্যাকশনে হয়তো বা কনসেন্ট্রেশন করে নিচে বেশি কম ছিল। টাইট্রেশন অলওয়েজ 3বার করা হয়, ইউজুয়ালি 3বার করে কি করা হয়, এভারেজ করে করা হয়। 2 ফোঁটা 3 ফোঁটা ইন্ডিকেটর তো রিঅ্যাকশনে
অংশগ্রহণ করবে না, সমস্যা নেই। এবার লেখেন ইনিশিয়াল পয়েন্ট 12.5 কত? ওই যে যেখানে শেষ হচ্ছে ওখান থেকেই শুরু। এখন না ভাইয়া, এটা পরীক্ষা পরীক্ষা হবে ওই দিন। এটা বাসার নোটবুক এবং পরীক্ষার খাতা তিনটাই ও দিবেন। এটা ওই এটাতে 20 নাম্বার, বুঝছেন না? এখন বাসায় যেটা লিখবে আপনি যতগুলো লিখবেন ওই সব- আজকে কি নোট এটাতে করবো? হ্যাঁ, আজকে সব নোট যেভাবে ইচ্ছা কাটাকাটি করে লেখেন, সমস্যা নেই। এটা জাস্ট রাফ খাতা। ইভেন এটাতে নাম্বারও নাই, তবে এটা তো আপনার প্রেজেন্টের যে প্রেজেন্ট ছিলেন তার না, আপনি প্যাডে লিখে পরে ফিনিশ করে দিতে পারবেন। বেশি হয় না। এটার কালারটা থেকে আরো লাইট আরেকটা হবে মনে হয়। না, যত লাইট করতে পারেন ওইটাতে এক ফোঁটা বেশি হয়েছে। বেশি করছে। আর আপনি তো পিএইচ 7 করবেন, আপনি 7 থেকে বেশি করার তো দরকার নেই। তাহলে এর কত? 20.1 আমরা যদি বেস্টটা কালারলেস করব। যদি আমরা বেসটা নিচে দিতাম তাহলে প্যানাপ্থলিন দিলেই কালার চলে আসতো, তখন অ্যাসিড দিয়ে কালারলেস করতে হইতো। হ্যাঁ, ঘটনা কি এবারে তো ওই জন্য যদি উল্টা করতাম আর কি, বেসটা যদি নিচে দিতাম অ্যাসিড যদি উপরে দিতাম মানে বেসে ফেনোফথ্যালিন দিলে কালার চলে আসে। কালার চলে আসতো। আর অ্যাসিড দিলে আর কালারলেস হয়ে যাবে। কালারলেস হবে। তখন যখন কালারলেস হয়ে যাবে তখন রিডিং নিব। এখন কাছাকাছি তো লাগছে মনে হয় না? 7.6 7.6 একই একই, এখন কত রিডিংটা? কিন্তু কালারের এত ওইটা ভিন্নতা। যেটাতে শেষ হচ্ছে সেটাতেই শুরু। 20.1 7.6 না? কিন্তু ঘটনা কি দুইটার কালার তো পার্থক্য অনেক বেশি। আপনি যদি এটাতে আরো 2-1 ফোঁটা দেন, ক্লাস করছেন? এটা একটু বেশি বেশি হয়ে গেছে, 1 ফোঁটা বেশি পড়ছে, বুঝছেন না? কারণ দুটার রিডিং তো এক আসছে 7.6 আসছে। আপনি এটাতে যদি আরো 2-3 ফোঁটা দেন, এটার কালারও এটার মতো হয়ে যাবে। কিন্তু আমার বেশি কালার করতে হবে না, আমার জাস্ট করতে হবে কি পিএইচ 7। আমার তো বেশি করার দরকার নেই। এটা পারফেক্ট, ওইটা না। আচ্ছা, আমাদেরটা যদি ওইরকম হয় পারফেক্ট হবে। কিন্তু এটা ভালো লাগছে, 1 ফোঁটা ভুল হইতেই পারে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি শেষের দিকে স্লোলি এই জন্য তো 3 বার করতেছি, বুঝছেন না? দুইবার করা হয়েছে। আপনি যখন করবেন ওই প্রথমটার মতো পিঙ্কি বানাবেন, হ্যাঁ? তারপরে যখন করবেন ওইরকম একটু বানাবেন, তারপরে এভারেজ করবেন। এর বুদ্ধি হইলে এখন কি করতে পারে, জুম করে জানি 6 এমএল লাগবে, বেশি দিকে আগে দিয়ে দিই। এটা করার দরকার নাই, এটা করার দরকার নাই। আমার 20 থেকে 25 পর্যন্ত ইজিলি দিয়ে দিতে পারি, কারণ আমি জানি 5 এমএল এর বেশি লাগবে। এই যে আর ওটা দরকার নাই, আপনারা ড্রপ বাই ড্রপে দিয়ে না। ফোন দিতে করতে যাই আর দেখো যে পুরোটা দিয়ে দিছে। ওরা বুদ্ধি মহা বুদ্ধি। এরা দেখে নাম্বার দিবে একটা। সিঙ্গেল সব পরীক্ষা সিঙ্গেল হয়। আপনারা তো মাইক্রোবায়োলজিতে কি করছিলেন, একটা এক্সপেরিমেন্ট করছেন শুধু গ্রাম স্ট্রেনিং, পরের গ্রুপে কালচার, রিকালচার, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, অনেক কিছু করানো হয়েছে। প্র্যাকটিক্যাল যত দিন যাইতেছে তত কঠিন হইতেছে, প্রত্যেক সাবজেক্টে আরো নতুন করে অ্যাড হইতেছে। এখন কত হয়েছে? এখন হচ্ছে 28.2 না 28.2 লেখা। মানে আমরা ছিলাম প্রাইমারি সাবস্টেন্স, আর এখন ওরা হচ্ছে সেকেন্ডারি সাবস্টেন্স, তাই ওরা স্ট্যান্ডার্ডাইজ করে। ফাইনাল রিডিং কত হলো ভাই? আরো বাড়বে। এখন 28.2 হয়েছে ভাই। 8.1 এক ধরতে পারেন 7.6 প্লাস 7.0 7.4 হবে কত? 8.1 আমার এখানে 2 আসছে, 2 লেখেন। 7.8 পয়েন্ট 28.2 আসছে 28.7 7.4 হবে। 28.0 প্রথমবার কত লাগছে? 7.6 7.5 আসছে না বলছেন প্রথমবার? 7.6 পরেরটা 7.6 7.6, পরেরটা 8.1 8.1 পরের তিনটা 7.76 আসে। হ্যাঁ
এভারেজ টোটাল কোনটা সেটা কর টোটাল কত করেন না সবাই জানো তিনটে যোগ করতে হবে। 23.10 হ্যাঁ 23.3 তিন লাখ করছি না হ্যাঁ লাখ তিন এভারেজ কত 11.1 আর 7.76 ঠিক আছে এটা হচ্ছে কি কিসের ভলিউম এভারেজ পটাশিয়াম হাইড্রোক্সাইড বাইরে দেখতে পাচ্ছি পিএসডি স্টুডেন্ট ইস্টার্ন বলতে তো আমার সূত্র কোনটা S1 B1 সমান S2 B2 এখন S1 আমরা যদি অ্যাসিড কে ধরি যেটাকে ইচ্ছা ধরতে পারেন কেমন S1 যদি আমরা কালো ধরি 1 যদি আমরা কালো ধরি পটাশিয়াম হাইড্রোক্সাইড কে ধরলাম 2 ধরলাম কাকে আপনি যাকে যা ইচ্ছা ধরতে পারেন 1 2 মান ওই হিসাবে বসাবেন কেমন অক্সালিক অ্যাসিড কেমন ঠিক আছে এখন S1 পটাশিয়াম হাইড্রোক্সাইডের S হচ্ছে কি স্ট্রেংথ না এটাই তো আমরা বের করব এটা তো আমরা জানি না মানে জানি আমরা 0.1 তৈরি করছি কিন্তু এখন কত আছে সেটা আমরা জানি না। বের করব তাহলে এটা আমরা জানি না আর S2 কত ml করে লাগছে সরি B2 B1 নাকি ভলিউম কত ml করে লাগছে 7.76 আর S2 তো আমরা জানি অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথ কত মানে দেখো দুইটাই 0.1 আমরা হয়েছিলাম অক্সালিক অ্যাসিডেরটা আমরা ধরতেছি আর এটা ধরতেছি না এটা 0.1 তৈরি করলে আমরা দেখবো যে কত হয়েছে আমরা যেটা পরিবর্তন ছিল না জি। এটা তো আমরা জানি যে পরিবর্তন করবে না তাহলে এটা যা ছিল যা তৈরি করছি তাই তাই আর B2 আমরা কত এমন করে নিছিলাম ঠিক আছে এবার এই সমান আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা আমরা এই সমান জানি না ভলিউম হচ্ছে 7.76 সমান সমান S2 আমরা জানি 0.1 গুণ 10 নাকি এই সমানের পাশে থাকবে 0.1 একটা জিনিস দেখেন এককটাও পাই যায় এটা ছিল কি নরমাল নাকি আর এটা ছিল ml এটা হচ্ছে কি ml ml কাটা যা পাবো তা যেহেতু স্ট্যান্ড নরমাল দিতে পাওয়ার কথা না ml কাটা যাবে না আমরা ভাগ করেন এটা দিয়ে দেব 0.12 হ্যাঁ 0.12 আসলে 13 0.13 ও হ্যাঁ 13 করছেন 0.1 দিয়ে 10 গুণ করে এটা দিয়ে ভাগ করেন স্ট্যান্ড বেশি আসবে যেহেতু সে কম আসছে না 0.18 ভাগ করে সেটা 0.1 যাক এটা নরমাল দিতে আসছে নাকি এবার আমরা যে জায়গাটায় এই পটাশিয়াম হাইড্রোক্সাইড কে ইউজ করব তার স্ট্যান্ডার্ড কত 0.13 কারণ সেই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ছিল এইজন্য তার স্ট্যান্ডার্ড আমরা বের করে নিয়েছি আমরা দেখছি যে তার স্ট্যান্ডার্ড বেশি যেহেতু তৈরি করতে সে বেশি দিয়ে ফেলছে অথবা সেই স্ট্যান্ড চেঞ্জ করে এতটুকু হয়ে গেছে ঠিক আছে সেটা স্ট্যান্ড 0.13 ঠিক আছে আমাদের আর অক্সালিক অ্যাসিড লাগতেছে না ওটা স্ট্যান্ডার্ডাইজ করার জন্যই তৈরি করছি হ্যাঁ এবার আসেন স্টেপ 2 10 গ্রাম অফ অয়েল স্যাম্পল এখানে কি হয়েছে আমরা যদি অ্যাসিড ভ্যালুটা আমরা তো জানি নরমালি কি আমাদের অয়েলগুলো তো ফ্যাট আর মনোমার কি ফ্যাটের মনোমার কি সরি কার্বোহাইড্রেটের মনোমার কি গ্লুকোজ গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড ফ্যাটের ফ্যাটি অ্যাসিড মাস্ট অয়েল আছে মানেই হচ্ছে কি তার মধ্যে ফ্যাটি অ্যাসিড সি ফ্যাটি অ্যাসিড আছে এবং তার এই যে ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা কতটুকু আমরা সেটাই তো অ্যাসিড মানে হচ্ছে কি সে অ্যাসিডিক তাকে আমরা যদি টাইট্রেশন করি তাহলে কি দিয়ে করব বেস দিয়ে করব এই জন্য হচ্ছে আমরা অক্সালিক অ্যাসিডটা নিছি সরি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা নিছি একটা বেস নিছি কেমন বেস দিয়ে যদি আমরা এখন অয়েলের মধ্যে দেই যদি অয়েলের অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হয় তাহলে সে বেস বেশি খাবে নিউট্রালাইজার তো বেশি খাবে না আর যদি তার স্ট্রেংথ কম হয় তাহলে কম খাবে বেস দিলে সে হয়ে যাবে তাহলে আমরা ইজিলি করতে পারি কি অ্যাসিড কতটুকু আছে সেটা ওই জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইডটা নেওয়া হয়েছে কেমন এখন প্রথমে
বলছে কি 10 গ্রামের জন্য করলে ইজি হয়, তো 10 গ্রাম যদি আমরা করি তার এই যে এক্সপেক্টেড এসিড ভ্যালু কত আসবে 1 থেকে 4 কেমন। তো এখন প্রথমে কি বলছে মেজার 50 ml ইথানল, আমরা ইথানল নেব 99% মানে 100% নিই। 250 ml এর কনিক্যাল ফ্লাক্স, এই যে মেজারিং সিলিন্ডার 50 ml এর কেমন, এটাতে করে ইথানল নিব। আর কিসের মধ্যে নিতে বলছে 250 ml এর টাইট্রেশন আমরা নরমালি করি তো এটাতে এখানে নিতাম কত ml 10 ml। এখন আমি ইথানলে নিতেছি কত 250, তাহলে অটোমেটিক বেশি লাগতেছে না, তো আমাদের বড় কনিক্যাল এই জন্যই নেওয়া লাগছে। তাহলে প্রথমে বলছে কি 250 ml 50 ml সরি মদের গন্ধ সেই গন্ধ নেশা ধরাই। এখন এই ইথানলটা মূলত হচ্ছে কি অ্যাসিডও না বেসিক না, তারপরে আমরা ইন্ডিকেটর দিয়ে দেখবো সে কি পজিশনে আছে কেমন। আমি তো তাকে নিউট্রাল ইউজ করতে হবে, আমার অ্যাসিডের ভিতরে তো আমি এক্সট্রা কোনো অ্যাসিড বা বেস অ্যাড করতে পারি না, তাহলে তো অ্যাসিড ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না। এই কথা বলি না, আমাদের তেলের মধ্যে কি মেজার করব অ্যাসিড না বেসিক। এখন তেল যতটুকু অ্যাসিডিক আছে তাকে তো অতটুকুই রাখতে হবে, আমি অন্য কিছু দিয়ে দিলে অ্যাসিডিক বা অন্য কিছু দিয়ে দিলে তো কি ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে না, যদি অ্যাসিড আরো দেই তাহলে আরো বেশি অ্যাসিডিক হয়ে যাবে, তো সেটা করার দরকার না। আমি অ্যাকুরেট তার মধ্যে কতটুকু অ্যাসিড আছে সেটা ভ্যালু নির্ণয় করব। এই জন্য আমি এখন এক্সপেরিমেন্টের জন্য ইথানল অ্যাড করা লাগতেছে। এখন ইথানলটা আমার অ্যাসিডিক আছে না বেসিক আছে আমি তো সেটা জানি না, যদি বেসিক দিই তাহলে আমার অয়েলের অ্যাসিডটা কি নিউট্রালাইজ হয়ে যাবে, কম হয়ে যাবে। আর যদি বেশি অ্যাসিডিক হয় তাহলে অ্যাসিড দিলে আরো অ্যাসিডিক ভ্যালুটা বাড়ে যাবে। আমি ইউজ করতে হবে নিউট্রাল কিছু, আমি ইন্ডিকেটর দিয়ে দেখব আমার এই ইথানলটা নিউট্রাল আছে কিনা। কেমন এই যে অ্যাসিডিক আছে সে কোনো কালার দেয় না, এখন আমরা কি করব তুই এক ফোঁটা দিলেই হয়, সে অ্যাসিডিক আছে সে কোনো কালার চেঞ্জ দেয় নাই, তাহলে আমরা কি করব কিছু বেজ অ্যাড করে, এখানে পরিমাপ করা লাগবে না, আমি জাস্ট তাকে নিউট্রাল করা পর্যন্ত বেজ অ্যাড করব। কথা বোঝা গেছে? মানে বেসিক করব সেই আমি অয়েলের মধ্যে এই 50 ml কি অ্যাড করব ইথানলটা অ্যাড করব, এই অ্যাড করেন হিট ফ্লেকটা এখানে মাল্টিপ্লাই দিয়ে এইখানে দেন, এখানে দেন, এই যে মাল্টিপ্লাই নিচে হিট ফ্লেকটা নিয়ে আসেন। আমি আমার অয়েলের মধ্যে ট্রাইট্রেশনের সুবিধার জন্য ইথানল অ্যাড করব। এখন ইথানলটাকে অ্যাসিডিক বেসিক হলে আমার অয়েলের অ্যাসিডিক ভ্যালুটাকে কি করতে পারে ডিস্টার্ব করতে পারে, কারণ তাকে নিউট্রাল করে আমি অ্যাড করব। ইন্ডিকেটর দেওয়ার পরে দেখছি যে সে কি অ্যাসিডিক আছে, তাহলে আমরা একটু বেস দিয়ে তাকে নিউট্রাল করে নিব। বুঝা গেছে? হ্যাঁ, বেসিক লাগবে, যদি বেসিক থাকতো আমরা অ্যাসিড দিয়ে নিউট্রাল করে নিতাম। বুঝা গেছে? আচ্ছা, এটা ডিজলভ করার জন্য ইথানল কেন আমরা পছন্দ করলাম? আমাদের অয়েল ফ্যাট হচ্ছে কি ফ্যাট হচ্ছে কি নন পোলার, ফ্যাট হচ্ছে নন পোলার আর পানি হচ্ছে হাইলি পোলার, যেটা সাধারণত সহজে মিক্স হবেই না। এই কারণে আমরা ওই যে সেকেন্ড সেমিস্টারে ফ্যাট করার জন্য অ্যানেক্সিন ইউজ করছি না। বুঝা গেছে? যেগুলো নন পোলার সেগুলো মিক্স হবে, ঠিক আছে? পানি এই জন্য ইউজ করি না, যেহেতু পানি হচ্ছে হাইলি পোলার, অয়েল হচ্ছে হাইলি নন পোলার, এই কারণে দুটো মিক্স হবে না। কারণ ইথানলে মোটামুটি একটু হিট দিলেই মিক্স হয়ে যাবে। ঠিক আছে, এখন কি বলছে আমরা কালার হয়ে যায়, তখন আমরা অ্যাসিড একটু অ্যাড করে কালারলেস করে তারপরে ইউজ করতে হবে, মানে এটাকে নিউট্রাল করে ইউজ করতে হবে। কথা বুঝছেন? কারো বুঝতে সমস্যা হয়েছে? আচ্ছা আমি আবার বলি, প্রথমে যে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডকে অক্সালিক অ্যাসিড দিয়ে টাইট্রেশন করছি সেটা বুঝছেন সবাই? জি। প্রথমে আমরা আমাদের মূল লাগবে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন সে হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, তাকে আমরা বানায় রাখছি, এখন তার স্ট্যান্ড কতটুকু আছে সেটা আমরা জানি না। এখন তার স্ট্যান্ডটা কতটুকু আছে সেটা জানার জন্য আমরা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স দিয়ে তাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। বুঝা গেছে? করে আমরা তার স্ট্যান্ড বের করছি। হ্যাঁ, এটা তো বুঝা গেছে। এখন আমরা কি আমাদের যে ফ্যাটের স্যাম্পল আছে, তেল আছে, তেলের মধ্যে আমরা ইথানল অ্যাড করব কত 50 ml। এই যে যারা বুঝেন না, আমাদের যে অয়েলের স্যাম্পল আছে তার মধ্যে আমরা 50 ml ইথানল অ্যাড করব 50 ml। মানে আমার ফ্যাট আমার অয়েলটা যেরকম ছিল অ্যাসিডিক যতটুকু ছিল ততটুকুই তো রাখতে হবে। আমি ইথানলটা অ্যাড করতেছি কেন? আমার টাইট্রেশনের সুবিধার জন্য, ডাইলুট করার জন্য। এখন আমি যদি এটাকে অ্যাসিডিক বা বেসিক অ্যাড করে ফেলি
তাহলে ওটার অ্যাসিডিক ভ্যালু চেঞ্জ হয়ে যাবে না? সাপোজ আমার একটা জিনিসের অ্যাসিডিক ভ্যালু ছিল 1, আমি কাজের সুবিধার জন্য আমাদের শেষ করে চলে আসি। আমার টাইট্রেশনের সুবিধার জন্য আমি কি ইউজ করতেছি? ইথানল অ্যাড করতেছি। এখন ইথানলটাকে আমি যদি অ্যাসিড দিই, অ্যাসিডিক দিই, তাহলে আমার যে অয়েলটা অ্যাসিডিক আছে তার ভ্যালুটা চেঞ্জ করে ফেলবে না? আমি নিউট্রাল ইথানল অ্যাড করব যেন আমার ওই অয়েলের অ্যাসিডিক ভ্যালুটাকে চেঞ্জ করতে না পারে। এখন আমরা এটা যখন নিয়েছি দেখলাম যে এটা কি আছে, অ্যাসিডিক আছে, কারণ ক্যানাপথলিন দেশি আসে কালারলেস ছিল, বুঝা গেছে এবার? জি। এইজন্য আমরা তাকে কি অ্যাসিডিক থেকে নিউট্রাল করে নিব, মাপই দিব না, তার যতটুকু লাগে নিউট্রাল করার জন্য ততটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। এবার কারো সমস্যা আছে বুঝতে? ওই যে কালার দিলে এখন কালারলেস ছিল, ওই যে এটা যে এরকম করছি কালারলেস থেকে শুধু টাইট্রেশন করলে এখন কালারটা আসলে হবে, আমরা বেলুন নির্ণয় করার দরকার নাই, ঠিক আছে? হিট করার শুধু দরকার ওইটাকে নাই। আমাদের ই করা হচ্ছে যে ইথানল। ইথানলটা নিছি আমি অয়েলে অ্যাড করব, দেখলাম যে ফেনফথলিন দিয়ে সে অ্যাসিডিক আছে, তাকে এখন আমি নিউট্রালাইজ করে দিতেছি, বুঝলেন না? হয়ে গেছে। হয়ে গেছে। এই যে নিউট্রাল হয়ে গেছে, কেমন? হ্যাঁ। এখন এটাকে আমরা অ্যাড করব কি আমাদের অয়েল স্যাম্পলে। অয়েল কই? স্যাম্পল কই? দেখছি দাঁড়াও। পরে বেটা অয়েল দিয়ে খাই স্যাম্পল এখন নিতে এটা তো ওদিকে ছুড়ে দাও তো। 10 গ্রাম এটা নিব না মিনাজ ভাই? আমরা তো গ্রাম মাপতে পারি না এখানে। 20 গ্রাম এই যে একটা ভ্যালু লেভেল 1 0.61 আমি 20 গ্রাম বলছিলাম, আমাদের লেস দেন 1 হইলে নিতে হবে 20 গ্রাম 20 গ্রাম। 19.93 গ্রাম। কেমনে বুঝলেন? এই যে ওখানে ওয়েট লিছে। আপনারা ওয়েট করছেন না আগে? সেম একই ভাবে এই লিকুইড মানে সলিউশন ওইটা ঘটনা হইলো যে আগে ওইটার ওজন মেপে নিছে, তার মধ্যে ওর মধ্যে তেল দিয়ে দেখছে যে 20 গ্রাম বাড়ছে কিনা। বাড়ছে কিনা। আগে 0 করে নিয়ে তারপরে 20 গ্রাম অ্যাড করছে। 20 গ্রাম অ্যাড করছে। এক পিস। 19.9 মানে ওই ঘটনা হচ্ছে হ্যাঁ 20 গ্রাম করে গেলে সমস্যা। করে নেবেন, ঠিক আছে? এরপরে ইথানলগুলো নিউট্রালাইজ করে নিয়ে স্যাম্পলে ঢেলে দিবেন। বুঝা গেছে? হ্যাঁ, একই হয়েছে কিন্তু না করাতে এরকম এটা পজিটিভ না। তাহলে ফেল। ফেলের কথা বলতেছি না, আপনার সমস্যা হবে যদি আপনার বেশি পড়ে তাহলে কি করবেন? আমি যদি করি আমি ফেল আর কি, সেটা বলছি। তাহলে পরীক্ষার সময় আমরা আলাদা তেল ওই ফ্লাক্সে তো মেপে নিব। হ্যাঁ আলাদা একটা ফ্লাস্কে তেল ওয়েট করে নেবেন ব্যালেন্সে, আর একটাতে হচ্ছে ইথানল 50 ml নিয়ে নিউট্রালাইজ করে নেবেন কি ইয়া দিবেন। মানে আপনারা একবারে কি করবেন, আমরা একবারে নিলাম, হ্যাঁ যখন ক্যালকুলেট করব ওটাতে কিছু স্ট্যান্ডার্ডাইজ ওইটা বুঝি নাই 10 ml না 20 ml ওটা কই থেকে বললেন? এই যে দেখেন পৃষ্ঠা নাম্বার বলেন, পৃষ্ঠা নাম্বার। এক নাম্বার হচ্ছে 14 নাম্বার পেজে দেখেন সয়াবিন অয়েলের অ্যাসিড ভ্যালু কত? সয়াবিন অয়েলের অ্যাসিড ভ্যালু 0.6 to 0.61, ঠিক আছে? এবার আবার 13 নাম্বার পেজে আসেন, এখানে দেখেন অ্যাসিড ভ্যালু এক্সপেক্টেড অ্যাসিড ভ্যালু লেস দ্যান 1 হলে স্যাম্পল ওয়েট নিতে হবে 20 গ্রাম, ঠিক আছে? আমাদের এই যে উপরে 10 গ্রাম অফ অয়েল স্যাম্পল, এটা বলছে 1 to 4 অ্যাসিড ভ্যালু হইলে, কিন্তু আমাদের অ্যাসিড ভ্যালু লেস দ্যান 1, সয়াবিন তেলের অ্যাসিড ভ্যালু 0.6 না, তাহলে লেস দ্যান 1, তাহলে 20 গ্রাম নিতে হবে, বুঝা গেছে? কোকোনাট তেল হচ্ছে এক্সাম্পল হচ্ছে স্যাম্পলের 20 গ্রাম আর অ্যাসিড ভ্যালু হইছে হ্যাঁ আমাদের যখন বলছে তো লেখা থাকবে কোকোনাট অয়েল হলে ভাই কোকোনাট অয়েল হলে কোকোনাট অয়েলের যেটা ই আছে ভ্যালু আছে ওটা দিতে হবে। তাহলে তো আচ্ছা, ঠিক আছে। বুঝিনি এটা। স্যাম্পলটা এবার ভালো মতো শেক করে তারপরে ইন্ডিকেটর দিয়ে আমরা টাইট্রেশন করে অ্যাসিডগুলো দেখে বলবো। ইন্ডিকেটর একবার দিছি না ইথানলে, আবার দেওয়া লাগবে এখানে। এবার আমার ইয়ে করতে হবে না, এবার তোমার নোট ডাউন করতে হবে। হ্যাঁ এবার নোট ডাউন করতে হবে। দেখেন আমার স্কেল দিল, এটা ভালো লাগছে।
কম ভালো আবার ইথানল দেওয়া আছে ইথানল না ইন্ডিকেটর ইন্ডিকেটর এক বা দুই কোটা এটা কি ফেনোক্সালিন ফেনোক্সালিন অ্যাসিড আছে না? হ্যাঁ আমরা তো অ্যাসিডিটি যেহেতু সকল অয়েলই তো জৈব অ্যাসিড এখন ইনিশিয়াল ভ্যালু আছে ওদিকে হবে না আরো নেওয়া লাগবে নিয়ে নিই না আমরা না একবার শুধু একটা। একবার করবে হ্যাঁ কেন ওটা তিনবার করে এভারেজ করা লাগবে না? তিনবার করে তো ওখানে অ্যাভারেজ করছে ইনিশিয়াল কত আছে বললেন? পটাশিয়াম। আরো দেশ ইনিশিয়াল আছে 19.5 90 19.5 পয়েন্ট লাইট পিঙ্ক কালার আসবে তারপরে বুঝবো টাইট্রেশন কমপ্লিট কত বার? এক তারপরে আসলে টাকা? ওটা দিলে হয়ে গেছে এক ফোটাতে আই করছে দুই ফোটাতে চলে আসলো দুই ফোটাতে চলে গেছে ওর মধ্যে কি মিটাইছে তার মানে তেলে অ্যাসিড কম আসছে তো সমস্যা নেই। আচ্ছা লাগছে 0 এখন হচ্ছে এত তাড়াতাড়ি দেওয়ার সাথে সাথে আসলে গেছে কি করে দেওয়া? তারপরে হয়ে গেল আমরা ইনিশিয়াল কত স্যার 19.5 আচ্ছা এটা থেকে পরে আপনি কি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছেন? টেস্ট করার জন্য এটা কত টেস্ট করার জন্য ঠিক আছে। ইনিশিয়ালাইজ করার জন্য হ্যাঁ এটা ফিল করে দিতে হবে তাহলে লাস্টের কত রিডিং কত এখন তার হিসাবে S1 V1 সমান সাকিব লাস্টের দিয়ে কত আমাদেরকে বের করতে হবে কি বের করছি অ্যাসিড ভ্যালু সমান আচ্ছা টাইট্রেশন রিডিং তো একটা দিয়ে কভারেজ দেওয়া যাবে একটা দিয়ে রিডিং কত একবার তিনটা না স্যাম্পল তিনটা ডায়াল অ্যাসিড ভ্যালু কত হইছে লাস্টের এটা এই স্যাম্পল কি একবার বললে স্যাম্পল ধরে তো একবার বললে শুধু দেওয়াই আছে নরমালিটি কত পটাশিয়াম হাইড্রোক্সাইডের 0.1 না না ভলিউম 0.1 কিন্তু ভলিউম হচ্ছে 0.2 2 molecular weight of potassium hydroxide 39 পয়েন্ট 39 56.5 আর weight of sample কত তারপর হচ্ছে 19 কত গ্রাম নিছিল জানি 19 কত গ্রাম নিছিল হাফ ইস নামাজ 19.5 আপুটা স্কাই নিচে 19.93 93 হ্যাঁ তেলে হয়েছে অ্যাসিড ভ্যালু এটা আচ্ছা ওটা কত দিতে 56.5 নাকি 56.5 আমাদের বাস 5 নয় কিসের বলে 0.2 টা পাইছেন কত আছে এই মানে 56 একটু বেশি হবে
তো whatever যেটা আছে 0.15 দিলে তো অনেক বেশি হয়ে যায় 0.1 0.15 দিলে তো বেশি হয়ে যায় around 56 হ্যাঁ তাইলে ওই 56.1 বা 2 ধরা যায় কিন্তু না ধরাম কি আছে এক্সাক্ট কত এক্স্যাক্টলি আপনি পড়ে না করে জানান না 56.1 56.1 তাহলে ওটা দিয়েই করেন 073 ওই সেম ও 173 আচ্ছা ঠিক আছে তাহলে এটা কি তাহলে অ্যাসিড ভ্যালু আসলো হ্যাঁ এটা অ্যাসিড ভ্যালু কিন্তু এমনি আমরা দেখছি সয়াবিন তেলে নরমালি অ্যাসিড ভ্যালু থাকে কত 0.06 to 0.6 এত তাড়াতাড়ি বেরো না আমার মনে হয় তেলটা ভালো স্যার তার মানে কি তেল ভালো? তেলটা ভালো পরীক্ষায় দিল না তেল ভালোই আছে অ্যাসিড ভ্যালু যদি বেশি আসে তাহলে বোঝা যাবে যে ডেনসিটি হইলে সাধারণত কি অ্যাসিডিটি বেড়ে যায় না জি ব্যাকটেরিয়া ফার্মেন্ট করে ওই যে লো মলিকুলার ওয়েট কিছু অ্যাসিড তৈরি করে যেমন বিউটারিক অ্যাসিড আমাদের তো একটা কমেন্ট লিখতে হবে না শেষে যে রেজাল্ট পাইলে তার মানে লিখো যে ওয়েল স্যাম্পল কি হলো লিখো অল স্যাম্পল লিখে অ্যাসিড ভ্যালু অফ ওয়েল স্যাম্পল ইজ না এখানে তো এক্সপেরিমেন্ট এখানে তো লিখে দেন বললে তো ঠিক হবে লিখে দেওয়ান বলতে দেখবেন আর কি অয়েল স্যাম্পলে হচ্ছে অ্যাসিড ভ্যালু very low, so the oil is हाँ, हाँ। less.